আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেলে সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতে যথারীতি সংবাদ শিরোনাম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকিতে দূত পাঠানোর ঘোষণা দিলেন কমিউনিটি মিনিস্টার। কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। ২০৩৫ সালের মধ্যে ব্রিটেনের জলবায়ু দূষণ ৯৯% কমিয়ে আনা হবে, কপ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং চীনে গাড়ি চাপার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত। এবারে বিস্তারিত। আবারও আলোচনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। মিনিস্টার অব হাউজিং, কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাজ তদারকির জন্য দূত পাঠানোর ঘোষণা দেওয়ার পর বিষয়টি কমিউনিটিতে ব্যাপক আলোচনার সূচনা করেছে। কাউন্সিল থেকে দেয়া এক বিবৃতিতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে কাউন্সিলের এক সাবেক স্পিকার বলেছেন, এতে করে ক্ষমতা কমবে নির্বাহী মেয়রের। বিস্তারিত জানাচ্ছেন মিল্টন রহমান, ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃথা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকি করতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক টরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠায় বেস্ট ভ্যালু ইন্সপেক্টরস। ইন্সপেক্টরদের দেয়া পর্যবেক্ষণ রিপোর্টের ভিত্তিতে মিনিস্টার অব হাউজিং, কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ম্যাক মাহন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকি আরও বাড়াতে এনভয় বা দূত পাঠাতে পারেন এমন ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কমিউনিটি। প্রতিবেদনটিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়র লুৎফুর রহমানের বিশ্বস্ত কয়েকজনের মতামতকে প্রাধান্য দেয়া সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর প্রেক্ষিতে প্রস্তাবিত দূত পাঠানো হলে তারা কাউন্সিলের বিভিন্ন কাজে পরামর্শ, নিরীক্ষা এবং তত্ত্বাবধান করবেন। এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে দেয়া বিবৃতিতে আনিত অভিযোগ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি, তবে তাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে একসাথে কাজ করার ইচ্ছে পোষণ করা হয়েছে। গভর্নমেন্টের লগে আমরা মিল্লা কাজ করবো, আমরা আরও স্ট্রেংথ করবো, আরও ইম্প্রুভমেন্ট করবো। আমরা যে কোনো কাউন্সিলের তো কিছু থাকবো কম বেশ ইম্প্রুভমেন্ট করার, এটা আমরা করবো। যে কোনো ব্যক্তিরা আমরা রিক্রুট করি, একটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী আমরা করি। ইন্ডিপেন্ডেন্ট বৈদ্য ওইটা দেখে। এবং আমি প্রাউডলি কইতাম পারমু, আমরা এই কাউন্সিলও 8 জন বিএমই, সামালি হোকা, বাঙালি হোকা, মুসলমান আসইন, এই ডাইরেক্টর হল আসইন। অন্যদিকে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার। তারা রিপোর্টও গিয়া ইন্সপেক্টর হলে যে রিপোর্ট দিয়েছে, তারা 3 জনে ফেব্রুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত এখানে পয়সা নিছে। তারা গিয়া যে রিপোর্ট দিছে, এই রিপোর্টও তারা কইছে যে কাউন্সিলর একটা ট্রান্সফরমেশন বোর্ড আছে, এই বোর্ডও তাই করছেন একজন কাউন্সিলর অফিসার আর তার নিজের মানুষ, যারা তান কথা ইয়েস স্যার নো স্যার হয় বা তান বাধ্য তারা এরারে হারাইছেন ট্রান্সফরমেশন বোর্ডও। প্রশ্ন উঠেছে, সরকারি দূত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক কার্যক্রম তদারকি করলে নির্বাহী মেয়রের ক্ষমতা রহিত হবে কিনা। কাউন্সিলের এই মুখপাত্র বললেন, না, তবে রয়েছে ভিন্ন মত। আমরা লাগে সব থেকে দুর্ভাগ্য হইল আজকু এই মেয়র সাহেব আইস থাকি বা খাইল থাকি তাই আর কোনো ডিসিশন বানাইতে পারতাম না। ওর ডিসিশনরে ওভারসি করব যে তাই কইরা কমিশনার দিছে না এনবয় দিছে, ও এনবয় হলে ওভারসি করব, তারার অনুমোদন না লইয়া কোনো ডিসিশন তাই ইমপ্লিমেন্ট করতে পারতাম। কোনো পাওয়ার সিজ করছে না আমরা মেয়র সাহেবর, কোনো কমিশনার আইসুন না। এটা একটা ইনভয় হয়। এটারে আপনারা বুঝতে হইব, এটা অন্যান্য কাউন্সিলগুলা ব্যাংক্রাফ্টর বাস্টর ইন্টারভেনশন করছে, কমিশনার আইছে এবং অনেক পাওয়ার ইয়ে করছে, কিন্তু আমরা কোনো পাওয়ার নেন না, কোনো কমিশনার দেন না, তারা একজন এনভয় দিব। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আরেক মুখপাত্র দূত তদারকি করলে তাদের কাজের গতি আরও বাড়বে বলে দাবি করলেন। আজকে যে রিপোর্ট যেটা আইছে, ইজ এ লট অফ গুড প্র্যাকটিস এই রিপোর্টের মাঝে আছে। তারা প্রশংসা করে যে আমরা যে বালা কাম করলাম, অ্যাট দ্য সেম টাইম তারা কিছু লার্নিং অপরচুনিটিস তারা দিছে। আর মানুষে উড়াইতে পারেন যে ও কমিশনার আঠা আমরা অথবা মানুষ আইয়া দখল করিল, আর ইজ ফার ফ্রম দ্য ট্রুথ। লুৎফুর রহমান 2010 সালে প্রথম নির্বাহী মেয়র নির্বাচিত হন। এরপর 2014 সালে পুনরায় মেয়র নির্বাচিত হলে ভোটে অনিয়মের অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়।
দীর্ঘ তদন্ত শেষে 2018 সালে পুলিশের প্রতিবেদনে লুৎফুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তেমন কোনো নথিপত্র নেই বললে তিনি আবার নির্বাচনে অংশ নেন 2022 সালে স্পায়ার পার্টি থেকে এবং আবার নির্বাহী মেয়র নির্বাচিত হন। এ মেয়াদে 2 বছর দায়িত্ব পালনকালে আবারও তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলা হলো। মিল্টন রহমান, চ্যানেল এস, লন্ডন। আজারবাইজানে অনুষ্ঠানরত কপ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন 2035 সালের মধ্যে তিনি ব্রিটেনের জলবায়ু দূষণ 99% কমিয়ে আনবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কপ সম্মেলনের প্রতিটি সভায় গুরুত্ব পেয়েছে বিশ্ব জলবায়ু দূষণ ও এর প্রতিকার। অন্যান্য দেশের মতো ব্রিটেনও অংশ নিয়েছে এতে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। স্টারমার বললেন, জলবায়ু দূষণ রোধ অত্যন্ত জরুরি। It's very important for the United Kingdom to show leadership on the climate challenge. It's a very important challenge of our time. It's also, I've long believed, the single biggest opportunity for the next generation of jobs. সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়ায় ঘটে যাওয়া বন্যা আলোচনায় গুরুত্ব পেয়েছে। আবার বিশ্বের অন্য প্রান্তের চেহারা ভিন্ন। The misplaced idea that their country somehow will be immune. The fallacy that their short-term interests are worth the destruction on their doorstep and that they will escape without blame. কিয়ার স্টারমার বললেন, জলবায়ু নিয়ন্ত্রণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। There is no national security. There is no economic security. There is no global security without climate security. What we're not going to do is start telling people how to live their lives. We're not going to start dictating to people what they do. But we are going to be clear that that involves hitting the Clean Power 2030 mission that we've set out, one of the 5 big projects of government. জলবায়ু স্বাভাবিক করতে হলে প্রয়োজন বৈশ্বিক সহযোগিতা। তবে প্রত্যেক দেশের নিজস্ব প্রচেষ্টাও কম গুরুত্বপূর্ণ নয় বলে মনে করা হচ্ছে। I think you have to bring people with you, and certainly as a Conservative I believe in choice, and people should get to decide. So if you want people to drive electric vehicles, if you want them to have heat pumps, you need to provide those incentives to them. I think it has to be ambitious but also deliverable. অন্যদিকে তেল গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মনে করেন আজারবাইজানের প্রেসিডেন্ট। বললেন, এগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদ। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক। যারা ধূমপান ছেড়ে দিতে চায় তাদের নিরাময়ের জন্য একটি ট্যাবলেট দেবে এনএইচএস। ভেরনিসিলিন নামের এই ট্যাবলেটটি সিগারেটের বিকল্প ভ্যাপ কিংবা নিকোটিনের বিকল্প গামের চেয়ে ভালো কাজ করবে বলে জানিয়েছে এনএইচএস। ইংল্যান্ডে প্রতি 8 জনের মধ্যে একজন ধূমপায়ী রয়েছে, যার সংখ্যা প্রায় 6 মিলিয়ন। গত বছর ধূমপানজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছিল প্রায় 4 লাখ রোগী। এতে করে ধূমপায়ীদের নিরাময়ের জন্য প্রতি বছর এনএইচএস এর ব্যয় হয় প্রায় 2.5 বিলিয়ন পাউন্ড। ফলে মানুষের স্বাস্থ্য রক্ষা এবং ব্যয় সংকোচনের জন্য এনএইচএস ভেরনিসিলিন নামের ট্যাবলেট বিতরণ করবে ধূমপায়ীদের মধ্যে। This can be a life-changing medication because it reduces their craving to smoke, and it also blocks many of the withdrawal symptoms that people sometimes get when they first stop smoking. So it's a really effective pill to help people quit smoking. প্রসঙ্গ বাংলাদেশ। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় হত্যা, গণহত্যা, লাশগুম ও আলামত নষ্ট করার অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে পুলিশ, র্যাব, বিজিবি। ক্ষমতায় টিকে থাকতে গুলি করার নির্দেশ দেয় শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে ঝরে যায় 1,500 তরতাজা প্রাণ। গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এমনকি দমন নিপীড়নও দমাতে পারেনি আন্দোলন। উল্টো ছাত্র জনতার তোপের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে,
সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা ও লাশগুমের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে, সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। মঙ্গলবার লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্বে দেয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। বিএনপিকেও সহনশীল হতে হবে যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করা যায়। দেশের এমন একটি বিপ্লবের পর সকল স্তর ভেঙে পড়েছিল। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। দেশে ঢালাও মামলার প্রবণতা দেখা দিয়েছে, যা বিব্রতকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, আইনগতভাবে বিষয়টি কিভাবে সামাল দেয়া যায় সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। তিনি বলেন, দুটি ব্যাপারে তিনি বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে নির্দিষ্টভাবে সহায়তা চেয়েছেন। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন সরকারের পক্ষ থেকে কোনো মামলা দেয়া হচ্ছে না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। প্রসঙ্গ আন্তর্জাতিক। আগামী বছরের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করে সার্বভৌম ইসরায়েলের আওতা বাড়ানোর ডাক দিয়েছেন দেশটির কট্টর ডান অর্থমন্ত্রী বেজেল স্মোট্রিচ। এই প্রস্তুতি শুরু করতে কর্মকর্তাদেরকে সোমবার নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে পশ্চিম তীর দখলের প্রশ্নে যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসনের সমর্থন লাভের জন্য ইসরায়েল সরকারকে তাগাদা দেবেন বলেও জানিয়েছেন স্মোট্রিচ। অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়াও বেজালেল স্মোট্রিচ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি পদে আছেন। অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিগুলো তত্ত্বাবধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সার্বভৌমত্বের স্বীকৃতি দেবে বলে স্মোট্রিচ আশা প্রকাশ করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে বলেছেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি আগামীতে ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে আলোচনায় স্থান পেতে পারে। চীনের লোকজনের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণ চীনের জুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়ামরত মানুষের উপর গাড়ি তুলে দেয় ৬২ বছর বয়সী এক চালক। এতে হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তথ্য জানিয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালককে আটক করা হয়েছে। প্রতিবেদন মতে ঘটনাটি ঘটেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA আয়োজিত জুহাই এয়ার শোর একদিন আগে, যা মঙ্গলবার খোলা হয়েছিল। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। আমাদের সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে বিনামূল্যে 1500 কপি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের গ্যালারি কক্ষে জাবি কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে
নবীন শিক্ষার্থীর হাতে আল কোরআন একাডেমি লন্ডনের অনুবাদকৃত কোরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের এই ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে। প্রধান আলোচক আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফিজ মনির উদ্দিন আহমেদ বলেন, আল কোরআন একাডেমি লন্ডন আল্লাহর অশেষ রহমতে 20টি ভাষায় কোরআন অনুবাদ করেছে। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর মাহফুজুর রহমান ও বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ প্রফেসর মোক্তার আহমেদ। কমিউনিটি প্রসঙ্গ। সোমবার মানবাধিকার সংগঠন HRPB এর উদ্যোগে ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য এয়ারলাইন্স অবতরণের দাবিতে বিশেষ পরামর্শ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শাহ মুনিম, মাহমুদ হাসান MBE, কাউন্সিলর ওসমান গনি, কবির উদ্দিন, শফিকুর রহমান, সাবেক মেয়র পারভেজ আহমেদ ও ব্যারিস্টার আতাউর রহমান। বক্তারা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার জোর দাবি জানান। অন্যান্য দাবির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে যথাযথ মূল্যায়ন করা ও প্রবাসীদের জন্য স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন। ক্যামব্রিজ আবু বকর মসজিদের সংস্কার কাজের অর্থ সংগ্রহের লক্ষ্যে চ্যারিটি কার ওয়াশ এবং পরে মসজিদে ক্যামব্রিজ কমিউনিটি মুসল্লিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ক্যামব্রিজ প্রতিনিধি মারুফ আহমেদ। ঐতিহ্যবাহী ক্যামব্রিজ শহরের সর্বপ্রথম মসজিদ আবু বকর 1981 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজের জন্য প্রয়োজন প্রায় 200,000 পাউন্ড। এই অর্থ সংগ্রহের লক্ষ্যে সিজনেট ব্যালেট ও অটো ইন্সপায়ারের যৌথ উদ্যোগে রবিবার পিপাসা রেস্টুরেন্টের কার পার্কে 4টি কার ওয়াশের আয়োজন করা হয়েছিল। যখন আমরা জানলাম যে এই দুইজন ইয়াংস্টার্স তারা একটা উদ্যোগ নিছে যে ক্যামব্রিজ পুরানো মসজিদে রিবিল্ড করার লাগি তারা একটা চ্যারিটি কার ওয়াশ করছে, আমরা পিপাসার পক্ষ থেকে প্রথমেই জাম্প করলাম যে প্লিজ কাম এন্ড ইউজ, আমরা কার পার্কটা ব্যবহার করতে পারবো। আমরা এতে বিপুল সাড়া ফেলে। চ্যারিটি কার ওয়াশে এসে শিপলু ও মাসুমের এই মহৎ সেবা ও কার্যক্রম দেখে মুক্ত হয়ে মুক্ত হস্তে দান করেন ক্যামব্রিজের দানশীল ব্যক্তিরা। And everyone's getting involved with washing cars, we're raising money for the mosque, and it's a great way to get involved, and we encourage others, if you've got other ideas to help raise money for the mosque, please do get in touch with the Cambridge Mosque trustee. এই কার্যক্রমে অংশ নিয়ে ভূমিকা রেখেছেন কমিউনিটির 12টি ব্যবসা প্রতিষ্ঠান সহ আরো অনেকে। এই চ্যারিটি কার ওয়াশ থেকে অর্জিত প্রায় 2,000 পাউন্ড মসজিদের সংস্কার কাজে ব্যয় করা হবে। মসজিদ প্রতিষ্ঠা করার পর কোনো কাজ করা হয়েছে না, আর এই কারণে আমরা গিয়া সহযোগিতা করলাম। আমরা এই সহযোগিতার ডাকে সারা দিচ্ছেন শিপলু আর মাসুম, তারা কার ওয়াশ চ্যারিটি কার ওয়াশ করিয়া যে ফান্ডাইজ করাইব, এই সকল পয়সা মসজিদে যাইব। এছাড়াও একই দিনে ক্যামব্রিজ শহরের 5টি মসজিদের কমিটি ও মুসল্লিদের নিয়ে মসজিদের ফান্ডরেজিং সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মারুফ আহমেদ, চ্যানেল S নিউজ, ক্যামব্রিজ। যুবলীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম মধু, পরিচালনা করেন সেলিম আহমেদ খান ও জামাল খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি হরমুজা আলী, সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের নিয়ে গঠিত সংগঠন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে পরিচিতি সভা ও জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুবেল আহমেদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক এস রহমান রাব্বির যৌথ পরিচালনায়। সবাই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক SA আফজাল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সোয়ালেহিন করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মাহফুজ আহমেদ, ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের অন্যতম উপদেষ্টা সেজুল আহমেদ, তাজুল আহমেদ ও রাজুল জামান। গত 9 ও 10 নভেম্বর পূর্ব লন্ডনের টাউন হলে অনুষ্ঠিত হল 15তম লন্ডন বাংলা বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।
লন্ডন বাংলা বইমেলা সমন্বয় কমিটির উদ্যোগে যুক্তরাজ্য উদীচী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। প্রথম ও দ্বিতীয় দিনের উৎসবের সভাপতি গোলাম মুস্তফা, কথা সাহিত্যিক সালেহা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন এবং ক্যাবিনেট মেম্বার মুস্তাক আহমেদ। এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ ইসলাম, নিউহ্যাম কাউন্সিলের সিভিক অ্যাম্বাসেডর কাউন্সিলর রহিমা বেগম এবং ব্রিটিশ কবি ডেভিড মর্গ্যান, বাংলাদেশের কণ্ঠশিল্পী সাব্বির এবং দোলাসহ বিলেতের বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাজ্য বিএনপি লেস্টার শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে লেস্টার বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল লেস্টার শাখার উদ্যোগে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। সোমবার বিকেলে লেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় লেস্টার বিএনপির নেতা কর্মী সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। লেস্টার বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল সালামের পরিচালনায় সংহতি দিবসের আলোচনায় অংশ নেন আগত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই সরকারকে সহযোগিতা করতে হবে যাতে তারা প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। আলোচনায় অংশ নেন আল মাহমুদ আরজু, আব্দুর রব, জাফর বেন জাদিদ, রকিব আলী, শারমিন রহমান সহ আরও অনেকে। লেস্টার থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি স্পেন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদ থেকে আমাদের প্রতিনিধি শাহাদুল শাহেদ জানান, সোমবার মাদ্রিদে একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিরের যৌথ পরিচালনায় বক্তারা 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা সোহেল আহমেদ শামসু, হেমায়েত খান, সাইদ মিয়া, জাকিরুল ইসলাম জাকি, আব্দুল আউয়াল খান, বাবলু খান ও হুমায়ুন কবির রিগান। বুধবার ইংল্যান্ডে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা কমিয়ে দাঁড়াবে 8 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ড ও ওয়েলসেও বিরাজ করবে শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রা 11 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। নর্দার্ন আয়ারল্যান্ডে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 6 ডিগ্রি সেলসিয়াসে। এবারে দেখলেন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বুধবারের সম্ভাব্য তাপমাত্রা। এর সাথে শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম তদারকিতে দূত পাঠানোর ঘোষণা দিলেন কমিউনিটি মিনিস্টার। কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। 2035 সালের মধ্যে ব্রিটেনের জলবায়ু দূষণ 99% কমিয়ে আনা হবে, কপ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং চীনে গাড়ি চাপার ঘটনায় অন্তত 35 জন নিহত। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রেখে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।